আসসালামু আলাইকুম। আজ ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করল পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। অবশেষে জানা গেল মোদির সঙ্গে কেন দেখা হচ্ছে না ডক্টর ইউনূসের। জানা গেল আগস্ট বিপ্লবে শহীদ, আহত এবং অঙ্গহানি হওয়া ব্যক্তিদের পরিসংখ্যান। এবার বিস্তারিত। যে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন শাহরিয়ার কবির, সেই শাহরিয়ার কবিরের পক্ষে এবার মাঠে নেমেছে পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। পাশাপাশি মুক্তিরও দাবি জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের মানবাধিকার কর্মীরা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছে শাহরিয়ার কবির মুরগি সাপ্লাই করতেন বলেও অভিযোগ আছে। এজন্য বাংলাদেশের বিএনপি জামায়াতের কর্মীরা তাকে মুরগি কবির নামেও অভিহিত করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মৌলবাদী জঙ্গি শক্তির বিরুদ্ধে সদা সরব ছিলেন শাহরিয়ার কবির। তার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী তাহিরা আবদুল্লাহ ও তুরস্কের নাট্যকর্মী, কবি ও মানবাধিকার আন্দোলনকারী তারিক গুনেরসেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহিরা আবদুল্লাহ লিখেছেন, শাহরিয়ার কবিরকে যে মামলায় জড়ানো হয়েছে তা ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আশা করব তার খুব ভালো আইনজ্ঞ রয়েছে এবং বাংলাদেশে পুলিশি হেফাজতে রাষ্ট্রীয় সুরক্ষায় তাকে গণপিটুনিতে মেরে ফেলার আশঙ্কা নেই। আইনের প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি চলবে বলে আশা করা যায়। শাহরিয়ার কবির এবং আরও যেসব রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন তারা সুষ্ঠু বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তাহিরা। অপরদিকে শাহরিয়ার কবিরকে পরম ঘনিষ্ঠজন উল্লেখ করে তারিক গুনেরসেল বলেছেন, তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চলছে। আমি কিছু মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করছি, আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ২৩ জনের বিরুদ্ধে। ওই তালিকায়ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে। মঙ্গলবার সকালে শাহরিয়ারকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মানবাধিকার কর্মীরা শাহরিয়ার কবিরের মুক্তির দাবি করায় এটা স্পষ্ট যে তিনি ছিলেন বাংলাদেশে পাকিস্তানের গোপন এজেন্ট, যদিও তিনি নিজেকে ভারতীয় দালাল হিসেবেই প্রকাশ্যে উপস্থাপন করতেন। অবশেষে জানা গেল কেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মোদির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ মোদি একটু আগে চলে যাবেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা নিশ্চিত করা হয়। তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাঝে প্রধান উপদেষ্টার সাথে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ও ইউএসএআইডি প্রশাসকের সাথে দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও কিছু পাইপলাইনে আছে, সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি। তবে এ সফরে কৃচ্ছতা দেখাচ্ছেন ইউনূস। চার্টার্ড বিমান নয়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী 23 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। সাধারণত রাজনৈতিক সরকারের আমলে সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানের সফর সঙ্গীর বিশাল বহর থাকে, তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যতিক্রম হবে। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা এবং প্রোটোকল সব মিলে বাংলাদেশ থেকে মোট 57 জনের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করবে না, বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের সভাগুলোতে অংশ নিতে ভিন্ন একটি ফ্লাইটে 2 দিন আগে নিউ ইয়র্ক যাব। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ দেবেন। সফর শেষে 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা। অবশেষে নিজেদের সিদ্ধান্ত পাল্টালো ডক্টর ইউনূসের সরকার। ভারতের অনুরোধে ইলিশ পাঠাবার সিদ্ধান্ত নিল ঢাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি 2 শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর 2024 তারিখ দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। এক খবরে হিন্দুস্তান টাইমস বলছে, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। প্রথমে কোটা সংস্কার এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় শহীদ ও আহতদের সর্বশেষ তালিকা জানালেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1423 জন। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা হবে। শুক্রবার রাত 11:30টার দিকে ফেসবুকে তিনি এ ভিডিও পোস্ট করেন। তরিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1423 জন, তবে এই সংখ্যা কম বেশি হতে পারে। আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হব। আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ, কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত 22,000 আহত মানুষের তালিকা আছে, তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে। এই সমন্বয়ক আরও জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা 587 জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন। তাদের মধ্যে 92 জন 2 চোখেই গুলি খেয়েছেন বা 2 চোখই নষ্ট হয়ে গেছে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যেক পরিবার এককালীন 5 লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ 1 লাখ টাকা করে পাবেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। বুধবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম। ইতোমধ্যে 100 কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখন বসে আছে আওয়ামী লীগের দোসররা। ছাত্র জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয়। সরকার যাতে স্বস্তিতে কাজ করতে না পারে তার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে স্বৈরাচারের দোসররা। সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আসা উচিত। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সুস্থ নন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং এটা মনে করছেন না, সেজন্য উনাকে বিদেশে নিতে বিলম্বটা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ঘোষণা দিয়েছি কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেয়া। এটি যেখানেই করা হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি হোক। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি হচ্ছে, যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। শনিবার দুপুর 12:30টার দিকে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশের প্রথম ভাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত সেটি চলতে থাকুক। কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে দেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদের প্রতিহত করে দেবে ইনশাআল্লাহ। তিনি বলেন, এখন জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদের সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দল তার নিজস্ব জায়গা থেকে রাজনীতি করবে, তার বিবেকের তাড়নায় যা বলার তা বলবে। বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে। আবার এই সরকার যেন সংস্কারের কাজগুলো সঠিকভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। এভাবে ভারসাম্যপূর্ণ রাজনীতির মধ্য দিয়ে সবাই এগিয়ে যাক। দল ও মত ভিন্ন থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য সমালোচনা সহ্য করার মানসিকতাও থাকতে হবে আমাদের। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু। যারা আমার সমালোচনা করেন না, আমার ভুল দেখেও নীরব থাকেন, তারা আমার বন্ধু হতে পারে না। আমরা সমালোচনাকে অভিনন্দন জানাই, উৎসাহ দেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 15.5 বছর আপনারাও স্বাধীন ছিলেন না। ইচ্ছা বা অনিচ্ছায় হোক, আপনারাও মজলুম দলগুলোর বিরুদ্ধে কলম চালিয়েছেন। অনেকেই বলেন চাপের জন্য আপনারা অসহায় ছিলেন, এজন্য আপনাদের দায়ী করব না। আল্লাহ এখন আপনাদের কণ্ঠ মুক্ত করে দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, এখন যেন আপনাদের বিবেক অনুযায়ী এই পবিত্র দায়িত্ব পালন করতে পারেন। জামায়াত আমির বলেন, তারা যুদ্ধের পর থেকেই মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারা দেশকে যে কালো গহ্বরের মধ্যে ঠুকিয়ে দিয়েছিল সেখান থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 15 বছরে জামায়াতে ইসলামের উপর যে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, একে একে ক্রমিক অনুসারে 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ফাঁসি দেয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তারা চেয়েছিলেন যেন এসব নেতারা প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। শুধু তাই নয়, অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপরেই গোলাবারুদ নেমে এসেছে। আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি। সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলন কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরশাসকের বিদায় হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ।
আমরা সবসময় বলে থাকি হ্যাঁ বলুন, মানে ইতিবাচক থাকুন। তবে জীবনকে সরল পথে নিতে হলে, জীবনে লক্ষ্য অর্জন করতে হলে না বলতেও শিখতে হবে। আপনি যদি না বলতে পারেন, সব জায়গায় যদি হ্যাঁ বলেন, তাহলে আপনি জীবনে অনেক কিছুতে জড়িয়ে যাবেন, আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। সেই জন্যে লক্ষ্যকে স্থির রাখতে হলে আপনার আনুষঙ্গিক অপ্রয়োজনীয় নানা বিষয়কে না বলতে হবে, কেবলমাত্র আপনার লক্ষ্যের বেলায় হ্যাঁ বলবেন। সুতরাং আসুন আমরা না বলতে শিখি, প্রতিনিয়ত না বলি, আমাদের অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বর্জন করি, আমাদের লক্ষ্যের বাইরের বিষয়গুলোকে এড়িয়ে চলি। অন্যরা যারা আমাদেরকে অনুরোধ করবে তাদেরকে সরাসরি না বলে দেই বিনয়ের সঙ্গে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের যেখানেই মুসলিম উম্মার কেউ নির্যাতিত নিপীড়িত হয়, তাদের হয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরও একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন প্রেসিডেন্ট এরদোয়ান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। রাষ্ট্রের মালিক ফিলিস্তিনিরাই এখন রাষ্ট্রহীন। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন। এরদোয়ানের ভাষায়, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে, আর এই অঞ্চল যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে। প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধ এখনও থামবার কোনো নামগন্ধ নেই। এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন আদায়ের চেষ্টা করবেন এরদোয়ান। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে মানবিক সংকট নিরসনেও চাপ প্রয়োগ করবেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।